নমস্কার। বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে আমি আমার ভিডিওর যে শিরোনাম, সেই শিরোনাম দিয়েছি ত্রহস্পর্শে ত্রাহি মধুসূদন। কেন এই শিরোনাম দিয়েছি? ত্রহস্পর্শ বলতে আমি কাদের স্পর্শের কথা বলতে চাইছি, কাকে স্পর্শের কথা বলতে চাইছি, আমার থাম্বনেলের ছবি দেখে আমার আন্দাজ আপনারা কিছুটা অনুধাবন করতে পারছেন। ঠিকই ধরেছেন, আমি এই ত্রাহি মধুসূদন আমাদের মাননীয়া বঙ্গেশ্বরীর কথাই বলতে চাইছি। এখন এই ত্রহস্পর্শ, ত্রহস্পর্শ মানে তিনটে ক্ষেত্র থেকে আলাদা আলাদা করে স্পর্শ। এক্ষেত্রে অবশ্যই তিনটে আলাদা আলাদা সংস্থা তাদের কাছ থেকে নানান রকমভাবে যে চাপের মুখে পড়ে যাচ্ছেন বঙ্গেশ্বরী, সেই বিষয়ই আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি। এই কিছুদিন আগে বঙ্গেশ্বরী একটি ভাষণ থেকে বলছিলেন মঞ্চে দাঁড়িয়ে, এসআইআর এর নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে তিনি নানান রকম কথা বলছেন, দীর্ঘদিন ধরে বলে আসছেন। তিনি পরিষ্কার একসময় জানিয়েছিলেন এসআইআর আমার রাজ্যে হবে না, এখানে হবে না, নানান রকম কথা বলেছিলেন। কিন্তু তার শত চেষ্টা সত্ত্বেও এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে এবং ধীরে ধীরে হলেও নানান ঝঞ্ঝা কাটিয়ে কিন্তু এসআইআর আস্তে আস্তে সমাপ্তির পথে যাচ্ছে। জানি না আদৌ শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শেষ হবে কিনা নির্ধারিত সময়ে, কিন্তু এগোচ্ছে। এখন এই প্রক্রিয়া চলতে চলতেই তিনি যেমন নানান জায়গায় এই প্রক্রিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেন, বিভিন্ন আধিকারিক তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সেই রকমই কোনো একটি মঞ্চ থেকে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধেও কিছু কথাবার্তা বলেছিলেন। আপনাদের স্মরণে থাকবে, তিনি বলেছিলেন এই ফোর্ট উইলিয়ামে বসে কোনো একজন কমান্ড্যান্ট নাকি এসআইআর প্রক্রিয়া পরিচালনা করছেন। এখন তিনি বলার সময় কি বলছেন, কেন বলছেন, সেসব তো তার মাথায় থাকে না। নিজের জ্ঞান গম্যি এবং তার তিনি কতটা উঁচুতে পৌঁছতে পারেন, কত তার হাত লম্বা, সেটা বোঝানোর জন্য তিনি যা ইচ্ছা মনে আসে তাই বলে দেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে ফোর্ট উইলিয়াম থেকে কমান্ড্যান্ট। আচ্ছা, ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীতে কমান্ড্যান্ট বলে কোনো পদ আছে সেটা জানতাম না। হতে পারে নতুন কোনো পদ সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি কথা বলেছিলেন। কমান্ডার আছে জানি, তিনি বলেছিলেন কমান্ড্যান্ট। যাই হোক, সেই কথার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর নাম করে, এই বঙ্গেশ্বরীর নাম করে প্রতিবাদ করেছে। দেখুন, ভারতীয় সেনা রাজনীতির ঊর্ধ্বে। আমরা যে আমাদের ঘরে একেবারে শান্তিতে থাকতে পারছি, তার কারণ কিন্তু বিভিন্ন সীমানায় সুরক্ষাটা ঠিকঠাক আছে বলেই। সেনা আমাদের গর্ব। সেই সেনাকে নিয়ে কথা বলা এবং এমন বিষয়ে কথা বলা যেটা সত্যিকারেই গর্হিত অপরাধ বলেই পরিগণিত হতে চলেছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। এর আগে এক সময় বলেছিলেন নবান্ন দখল করতে আসছে সেনাবাহিনী। এই কিছুদিন আগে আমরা দেখলাম ধর্মতলায় তিনি বেআইনিভাবে মঞ্চ বেঁধেছিলেন এবং প্রায় মাসখানেক ধরে সেই রাস্তা বন্ধ করে মঞ্চ চালু রাখার পরে সেনাবাহিনী যখন সেই মঞ্চ খুলে দিল, তিনি দৌড়ে নবান্ন থেকে আসলেন। এসেই তিনি বললেন তিনি আসার পরেই নাকি 200 জওয়ান দৌড়ে পালিয়ে গেছে। মানে কি যে বলেন, কেন বলেন, কিছুই মাথায় ঢোকে না। সেই সেনাবাহিনী যখন রাজ্যপালের কাছে নাম করে বঙ্গেশ্বরীর প্রতিবাদপত্র দেয় এবং রাজ্যপালকে অনুরোধ করেন যে এর একটা বিহিত আপনাকে করতে হবে,
রাজ্যপাল কিন্তু সেই তাদের প্রতিবাদপত্র যথাস্থানে, অর্থাৎ দেশের রাষ্ট্রপতি, প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর ইত্যাদি যেখানে যেখানে পাঠানোর দরকার সেই জায়গায় পাঠিয়েছেন। এবং একথা অনস্বীকার্য, সেনাবাহিনীকে নিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন কোনো সময় এই ধরনের মন্তব্য করেন না, ঠিক তেমনি আজ অবধি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই ধরনের পদক্ষেপ কিন্তু কখনো নিতে দেখা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে আজ অবধি দেশের বিভিন্ন রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই নাম করে রাজ্যপালের কাছে নালিশ করতে এবং যথাযথ উপায় বার করার জন্য আবেদন করতে দেখা যায়। ফলে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু এবার বঙ্গেশ্বরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হয়েছে, আবেদন করা হয়েছে। এটা এক নম্বর দিক। দ্বিতীয়, আমরা সকলেই জানি নির্বাচন কমিশন এসআইআর শুরু করার মাধ্যমে বঙ্গেশ্বরীর সাম্রাজ্য যে টলমল সেটা বোঝা যাচ্ছে বিভিন্ন পদক্ষেপে। নানান জায়গায় যে কোনো সভা সমিতি সেখানেই তিনি পরিষ্কার করে সরকারি আধিকারিক যারা এই এসআইআর প্রক্রিয়ায় যুক্ত তাদেরকে হুমকি ধমকি নানা কিছু দিতে শুরু করেছিলেন। পরবর্তীতে যখন দেখলেন সেই সব করেও কিছু হচ্ছে না, তখন তিনি তার শেষ অস্ত্র ওই বিশেষ সম্প্রদায়কে রাস্তায় নামিয়েছেন। বিভিন্ন জায়গায় বিশেষ করে সীমান্ত লাগোয়া জেলাগুলোর যে শুনানি প্রক্রিয়া সেই শুনানি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করেছেন। কিন্তু এই শত চেষ্টা করার পরেও এসআইআর প্রক্রিয়া তিনি আটকাতে পারেননি। কোর্টে গেছেন, আশায় ছিলেন কোর্ট হয়তো তাকে রক্ষা কবচ দেবে, নির্বাচন কমিশনকে এসআইআর বন্ধ করার কথা বলবে। কোর্ট কিন্তু কিছু নির্দেশ দিয়ে ছেড়ে দিয়েছেন। এসআইআর প্রক্রিয়া যে বন্ধ করতে হবে সেটাও যেমন বলেননি, ঠিক একই রকমভাবে এই এসআইআর প্রক্রিয়া যে অবৈধভাবে হচ্ছে সেটাও তারা কিন্তু বলেন। আর একের পর এক এই নির্দেশের পরে নির্বাচন কমিশনের তরফ থেকে যেমন স্পেশাল অবজারভার নিয়োগ করা, নির্দিষ্ট করে জেলা ভাগ করে বিশেষ বিশেষ জেলা ধরে এই অবজারভার যারা স্পেশালি নিযুক্ত হচ্ছেন তাদের দায়িত্ব দেওয়া, এবং এই যে শুনানিতে এখনো পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন তাদের যে নথি জমা পড়েছে নাম তোলার পক্ষে ভোটার লিস্টে, সেই নথি পরীক্ষা করার দায়িত্ব এদের ওপরে। অর্থাৎ নির্বাচন কমিশন রাজ্যের যে সমস্ত আধিকারিকরা, অর্থাৎ ইআরও, এইআরও, ডিইও আছেন তাদের ওপর কিন্তু ভরসা করে ভোটার তালিকা নির্ণয় করছেন না, ঠিক করছেন না। তারা স্পেশাল অবজারভারদের ওপরেই দায়িত্ব দিয়েছেন এই শুনানিতে যে সমস্ত নথি নিয়ে ভোটাররা এসছেন তাদের নথি পরীক্ষা করা, এবং সেই নথি পরীক্ষা করার পরে যদি দেখা যায় সেগুলো যথাযথ তবেই তাদের নাম কিন্তু উঠবে ভোটার তালিকাতে। এরই পাশাপাশি বিভিন্ন আধিকারিক, নেতা, বিধায়ক এরা যে বিভিন্ন জায়গায় অশান্তি শুরু করেছেন তাদের নামে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে যে নির্দেশগুলো দিয়েছে তার পাশাপাশি রাজ্যকে যে আদেশগুলো দিয়েছে সেই আদেশগুলোকে স্মরণ করিয়ে রাজ্যের ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার এনাদের পরিষ্কারভাবে বলে দিয়েছেন আইন শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখার দায়িত্ব আপনাদের। ফলে শুনানি কেন্দ্রে যাতে একেবারে ঠিকঠাকভাবে সুষ্ঠুভাবে শুনানি প্রক্রিয়া চলতে পারে সেই বিষয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এর অন্যথা হলে ব্যবস্থা নেওয়া হবে। একই রকমভাবে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তাদেরকেও চিঠি দিয়েছেন যে সুপ্রিম কোর্ট যেরকমভাবে বলেছেন, যেরকম শুনানির জন্য কর্মচারী দরকার, এই অতিরিক্ত কর্মী
তাদের বন্দোবস্ত রাজ্যকে করতে হবে এবং সেইটা নিশ্চিতভাবেই স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এদেরকে নির্দিষ্ট করে জানিয়েছেন দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। যদি এই কাজে অন্যথা হয় তাহলে পরে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং যদি শুনানি কেন্দ্রে কোনো রকম কোনো গণ্ডগোল হয় এবং দেখা যায় রাজ্যের প্রশাসন ব্যর্থ গণ্ডগোল থামাতে, তৎক্ষণাৎ কিন্তু শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। ফলে নির্বাচন কমিশন একেবারে খোলা হাতে এখন কিন্তু চাপ দিতে শুরু করেছে। এরই পাশাপাশি আমরা জানি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এটা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উস্কানির ফলেই এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ এই অশান্তি শুনানিকে ঘিরে নানান জায়গায় চলছে, সেটা তার জন্য এক এক এবং একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী এবং তার সপক্ষে তারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন মিটিংয়ে যে সমস্ত বক্তব্য রেখেছেন, সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে যে কথাগুলো বলেছেন, তার সমস্ত ভিডিও কোলাজ করে কোর্টে জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এরই পাশাপাশি ইডির চাপ। ইডি এই যে আইপ্যাকের দপ্তরে এবং আইপ্যাকের ডাইরেক্টর একজন প্রতীক জৈনের বাড়িতে যখন কয়লা পাচারের মামলায় তদন্ত করতে গেছিল, সেইখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন একেবারে তার সাঙ্গ পাঙ্গ সমস্ত লোক লস্করকে নিয়ে। তার তো লোক লস্কর, ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার ইত্যাদিরা আছেন, আর এই কলকাতা পুলিশের কিছু কর্মচারী আছেন, তারা তো একেবারে নিবেদিত প্রাণ। ফলে তারা তাদের কাজটা করেছেন, মুখ্যমন্ত্রীকে পাহারা দিয়ে ওই ইডি রেডের মধ্যে ভেতরে নিয়ে গেছেন। মুখ্য সচিব ছিলেন এবং অতি সম্প্রতি মুখ্য সচিবের পদ থেকে অবসর নেওয়া বঙ্গেশ্বরীর পার্সোনাল সেক্রেটারি তিনিও ছিলেন। ফলে এই আমলাকুল এবং আইপিএসের একটা চক্র, তাদের বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী যে আইপ্যাকের ডাইরেক্টরের বাড়ি এবং অফিস থেকে ইডির রেড করার সময় যে সমস্ত নথি সংগ্রহ করেছিল সেগুলো ছিনিয়ে নিয়ে চলে যান। তার ফলে একেবারে সুপ্রিম কোর্টেই মামলা হয়। হাইকোর্টে প্রথমে মামলা দায়ের হওয়ার পরে সেই মামলা হাইকোর্টে শুনতে দেয়নি। তৃণমূলপন্থী আইনজীবীরা গণ্ডগোল করে মামলা শুনতে দেয়নি। পরবর্তী সময়ে সেই মামলাই ইডি সুপ্রিম কোর্টে করে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলা আগামী ৩ তারিখে এর পরবর্তী শুনানি রেখেছে। প্রথম শুনানিতে নানান রকমভাবে রাজ্যের পক্ষের আইনজীবী যারা ছিলেন তারা চেষ্টা করেছিলেন যাতে কলকাতায় হাইকোর্টে আবার মামলাটাকে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রথম দিনের মামলার যে বিবরণ, সেই বিবরণ এবং মামলা বিচারক শুনতে পারেননি হই-হট্টগোলের জন্য, বিশৃঙ্খলার জন্য। এটা শোনার পরে কলকাতা হাইকোর্টে আর মামলা ফেরায়নি। এখানেও কিন্তু ইডি একেবারে মুখ্যমন্ত্রী নাম করে বলেছেন যে আমরা কোনো নথি সংগ্রহ করতে পারিনি কারণ আমরা যে নথিগুলোকে সংগ্রহ করছিলাম সেই নথিগুলো মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনার এবং অন্যান্য পুলিশদের সাহায্যে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে চলে আসে, অর্থাৎ ডাকাতির মামলা কিন্তু তারা রুজু করে। ফলে এইখান থেকেও বঙ্গেশ্বরী কিন্তু চাপে পড়েছে। এখন ধীরে ধীরে প্রতিটি ক্ষেত্রেই এই চাপ কিন্তু বাড়তে থাকবে। স্বাভাবিকভাবেই এই ৩ স্পর্শ, ৩ দিকের চাপ কিভাবে তিনি সামলাবেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। এবং এটা থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এমনভাবে তিনি এই বর্তমান পরিস্থিতিতে চাপে পড়ে গেছেন, যার ফলে কোন জায়গায় কোন পদক্ষেপ করা উচিত, কোথায় তার যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না, কোথায় কি বলা উচিত, সেই হিতাহিত জ্ঞানও তিনি কিন্তু হারিয়ে ফেলছেন। স্বাভাবিকভাবেই আমি আজকে আমার প্রতিবেদনের শিরোনাম সেই কারণে দিয়েছি
ত্রহস্পর্শে ত্রাহিমুদসূদন অবস্থা। অবশ্যই আপনারা দেখতে থাকুন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।